সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অতঃপর দাঙ্গা, যার বলি হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি কুমিল্লার ঘটনা যার বাস্তব উদাহরণ। শুধু তাই নয়, সামাজিক রাজনৈতিক অস্থিরতা বাড়াতে এই সব অপপ্রচার চলছে দেশের বাইরে থেকেও। তবুও যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে সবাই জিম্মি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় এই জিম্মি দশা থেকে দ্রুতই বেরিয়ে আসতে হবে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারলে এমন অবস্থা চলতেই থাকবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি কুমিল্লার ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম নয়। এর আগেও রামু বা নাসিরনগরের ঘটনাও কারো অজানা নয়, যার নেপথ্যে সবচেয়ে বড় দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। দেশে বা দেশের বাইরে বসে এমন সাম্প্রদায়িক, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য কন্টেন্ট। প্রচলিত আইনে বিচার না হওয়ায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অধিক মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা ও তথ্য যাচাই না করাকেই দুষছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে জিম্মি হয়ে পড়ছে পুরো রাষ্ট্র। যে তথ্য সরকারের কাছে নেই সেই তথ্য গুগলের কাছে, ফলে আমাদের দেশ হিসেবে পুরোপুরি আমার গুগলের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, দেশের প্রচলিত আইনে বিচার পেতে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা যাতে খুব দ্রুত গতিতে এই বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একটি সমান প্ল্যাটফর্ম আইন অনুযায়ী আনতে পারে, সেই বিষয়টা আসলে আনাটা এখন খুবই জরুরি বলে আমি মনে করি। ফেসবুক একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। সম্প্রতি এমন তথ্য দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন খোদ ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হাউজেন। তাই যদি হয়, তবে এই অপপ্রচার রোধে কি করণীয় হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে খাদ্যের অভাব হওয়ার কোনো আশঙ্কা নেই। শনিবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, নীতি এবং আদর্শের অভাবে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে খাদ্য ঘাটতি রাখত। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ব ব্যাংকের নিষেধ সত্ত্বেও কৃষিতে ভর্তুকি দিয়েছে। শেখ হাসিনা বলেন, শুধু খাদ্য উৎপাদন নয়, এর যথাযথ বাজারজাতকরণ প্রক্রিয়ার উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। খাদ্যশস্য এবং মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের দেশগুলোর শীর্ষ কাতারে। প্রধান খাদ্য ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়, সবজি এবং আলু উৎপাদনে সপ্তম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তা আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? করোনা মহামারীর মতো দুর্যোগে সরকারের যথাযথ পদক্ষেপের কারণে দেশে খাদ্যের অভাব হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছি। 2009 থেকে বর্তমান পর্যন্ত পরিবেশ সহনশীল 655টি উন্নত ফলনশীল জাতের ফসল এবং 591টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা জলবায়ু ও মৃত্তিকা উপযোগী অনুযায়ী শস্য বিন্যাস করেছি। কৃষি শিক্ষা গবেষণার খাতে বরাদ্দ আমরা আরও বৃদ্ধি করেছি। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কোথাও যেন জমি অনাবাদি পড়ে না থাকে তা নিশ্চিত করতেও বলেন সরকার প্রধান। মৌলিক চাহিদাগুলি পূরণ করা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মাগুরায় জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব সহিংসতায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের ভয়ে এলাকার মানুষদের মালামাল নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে। হত্যা পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
জগদল ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সহিংসতার ঘটনায় 4 জন নিহত হওয়ার পর শনিবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়। আবারও হামলা ও সহিংসতার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন এলাকাবাসী। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। যাওয়ার পরে আমরা যাই দিতে কাজে হওয়ার আগে লোকে মনিরের লোকে 4 জনে ধরে আনে আমাকে সামনে ফেলেছি। ফেলার পরে আমরা ব্যান তলাশ করতেছি, ব্যান পাচ্ছি না, মনিরে আতাসিন করে নিয়ে আসতেছি, আনার পরে এই লোকে কাজে। এটা আসলেই আতঙ্ক যে পরবর্তীতে লুটপাট হইতে পারে, হামলা হইতে পারে। আমরা ভয়তে মালামাল নিয়ে যাচ্ছি, ভাঙচুর হতে পারে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আমরা ইতোমধ্যেই 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আর কোনো ধরনের বর্তমানে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। 11 নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 4 সমর্থক নিহত হয়। আহত হয় কমপক্ষে 20 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রামে মহানগর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। যে এটার পেছনে নাকি বিএনপি আছে। আরে করাচ্ছ তো তোমরা, এই ঘটনা ঘটাচ্ছ তোমরা, কারণ তোমরা জানো এইসব ঘটনা যদি না ঘটাও তাহলে জনগণ গণতন্ত্রের যে আন্দোলন করবে, তাদের অধিকারের জন্য আন্দোলন করবে, সে ওটাকে ডাইভার্ট করতে হবে, অন্যদিকে দৃষ্টি সরাতে হবে। আমরা আর নির্বাচনের ফাঁদে পা দিচ্ছি না। আওয়ামী লীগের এই দেশের মানুষ খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোদিনই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হবে না। সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনা ষড়যন্ত্রকারীদের বের করতে পারবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কল্যাণপটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মোশাররফ হোসেন বলেন, মানুষ বিচার না পেতে থাকলে গণ অভ্যুত্থানেই জবাব দেবে। এদিকে দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার লক্ষ্যেই তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশি উন্নত চিকিৎসা প্রয়োজন দাবি করে তার জামিন দেবার আহ্বান জানান মির্জা আব্বাস। সেই ভ্যাটিকান সিটি থেকে কোরআন শরীফের সর্বশেষ আল্লাহর আমাদের যে নীতি নৈতিকতা, এ সকল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো জেলা থেকে তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যেসব নেতারা তথ্য গোপন করে নিজের লোককে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আজকে স্থানীয় সরকার পরিষদে জালিয়াতির আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজা মণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জাসদ ঢাকা মহানগর কমিটি। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আক্তার। সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতেই ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজা মণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা করেছে। এই অপতৎপরতার রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি ও গাফিলতির কারণেই মূল্যবান কয়েকটি প্রাণ ঝরে গেল। ময়মনসিংহের ত্রিশালে বাস ট্রাক সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। পুলিশ জানায়, শনিবার বেলা 3টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলের ঘাট এলাকায় পৌঁছায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপর 1 জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অবস্থায় 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে
বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। রাজধানীতে আইস বা ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান ধরা পড়েছে, যার বাজার মূল্য 12.5 কোটি টাকা। প্রায় 5 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করার সময় বিদেশি অস্ত্র, গুলি ও সহযোগী সহ টেকনাফ কেন্দ্রিক অন্যতম মাদক ব্যবসায়ী খোকনকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কাছ থেকে নানা ধরনের মাদক এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে খোকন ও তার চক্র। মাসুদা লাবনীর প্রতিবেদনে বিস্তারিত। অবৈধ মাদক ক্রিস্টাল ম্যাথ বা আইস, যা ইয়াবার অন্যতম কাঁচামালও। শনিবার সকালে যাত্রাবাড়ি থেকে 12.5 কোটি টাকার আইস জব্দ করে র্যাব। গ্রেফতার করা হয় টেকনাফের অন্যতম মাদক ব্যবসায়ী খোকন ও তার সহযোগীকে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, মিয়ানমার থেকে আসছিল আইসের বড় চালান। হোসেন ওরফে খোকনের সাথে মিয়ানমার কেন্দ্রিক যে সিন্ডিকেটটি রয়েছে বা পার্শ্ববর্তী দেশে যে সিন্ডিকেট মাদক ব্যবসা আছে তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। তাদের মূল ব্যবসা ছিল, যেটা তারা বলেছে, বিভিন্ন সময় তারা ইয়াবা পাচার করেছে, সাম্প্রতিক সময় তারা আইসে গিয়েছে মূলত ব্যবসায়িক লাভের কথা বিবেচনা করে। র্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে এই সিন্ডিকেটের 20 থেকে 25 জনের নাম পাওয়া গেছে, যারা দেশ ও মিয়ানমারের বড় মাদক ব্যবসায়ী। তারা বার্মিজ কাপড় ও আচারের আড়ালে দেশে ছড়িয়ে দিত ইয়াবা ও আইস। মাদক চোরাকারবারিতে আয়কৃত অর্থ, সম্পূর্ণ অর্থটি তারা হুন্ডির মাধ্যমে করে থাকে। পার্শ্ববর্তী দেশে যারা মাদক ব্যবসায়ী তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে যদি কোনো কারণে এরকম আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, সেক্ষেত্রে তাদেরকে পেমেন্ট না করলেও তাদের হচ্ছে। র্যাব জানায়, নিয়মিত মিয়ানমারে যেত খোকন। তার কাছে পাওয়া যায় মিয়ানমারের সিমো। 1 গ্রাম আইস মিয়ানমার থেকে 2000 টাকায় কিনে দেশে 15 থেকে 20 অথবা কখনো আবার 25,000 টাকায় বিক্রি করে চক্রটি। নদীপথে দেশে আইস এনে টেকনাফ হয়ে ডিমান্ড বেশি হওয়ায় পাঠানো হতো ঢাকায়। এই চালানটি ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে নেয়ার প্রস্তুতি ছিল। এই ধরনের মাদক চোরাকারবারি বা লেনদেনের সময়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, যা গত 8 মাসের সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 293 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মোট 15,580টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.88%। এখন পর্যন্ত দেশে মোট 15,65,174 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,752 জনের। 71-এর পরাজিত প্রতিক্রিয়াশীল চক্র বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। দেশে বিভিন্ন স্থানে হামলার ঘটনার প্রতিবাদে শনিবার রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা। দেশের উন্নতি ব্যাহত করার এসব চক্রান্তের ইন্ধনদাতাদের খুঁজে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবিও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। কুমিল্লার ঘটনায় পুলিশের 4 মামলায় গতকাল পর্যন্ত 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা এবং ইন্ধনদাতাদের ধরতে জেলা পুলিশের একাধিক ইউনিট কাজ শুরু করেছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ ফরাইজি আন্দোলনের দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় কুমিল্লা এবং চাঁদপুরের ঘটনায় জড়িতদের দ্রুত আটক করায় ধন্যবাদ জানিয়ে তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ঘটনায় জড়িতদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদ সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সুরক্ষা আইন ও নিরাপত্তা কমিশন গঠনের দাবি জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বক্তারা বলেন, এই ঘটনার পেছনে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী জড়িত। চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অভিযোগ করেন, 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল একটি চক্রই এসব সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত। বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এসব করছে তারা। বিকেলে কুমিল্লার পুবালী চত্বরে মানববন্ধন থেকে পূজা মণ্ডপে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য নোয়াখালীতে 144 ধারা জারি করা হয়েছে।
তৌহিদ শান্ত, নিউজ 24। যেসব ভবনে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে সেসব ভবন মালিকদেরকে 10% কর ছাড় দেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বাংলাদেশ গত 50 বছরে যথেষ্ট অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস বক্তৃতা রাখেন। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে ধানমন্ডিতে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই ফর্ম বিতরণ শুরু করা হয়। এদিন নির্বাচন কমিশন ঘোষিত দেশের 9টি পৌরসভার প্রার্থীদের মাঝেও ফর্ম বিতরণ করা হয়। তবে প্রথম দিন হওয়ায় ভিড় ছিল অনেকটাই কম। আগামীকাল থেকে ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। আগামী 20 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে প্রার্থীরা। আগামী 28 নভেম্বর হবে এই সব এলাকার ভোট গ্রহণ। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রোডে যাত্রীদের ভোগান্তি কিছুতেই কমছে না। গেল কয়েকদিন ধরেই এই রোডে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। আজও তার ব্যতিক্রম নয়। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। সংশ্লিষ্টরা জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে 1.5 থেকে 2 কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হচ্ছে। এতে ফেরিগুলোর ঘাটে ফিরতে অধিক সময় লাগছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুট ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এই নৌরুটে বর্তমানে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দিনপঞ্জির হিসেবে দরজায় কড়া নাড়ছে শীতের আগমনের ঋতু হেমন্তকাল, কিন্তু প্রকৃতির ওপর এর প্রভাব নেই কোনো। সকালে হালকা শীত অনুভূত হওয়ার বদলে মানুষের দিন শুরু হচ্ছে উত্তপ্ত সূর্য মাথায় নিয়ে। দিনে রাতে তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধিতে বাড়তি ভিড় রাজধানীর হাসপাতালগুলোতে। এমন অবস্থায় বেশি বেশি তরল খাবার ও শীতল পরিবেশে থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। সকালের এমন প্রচণ্ড উত্তাপ মনে করিয়ে দেয় চৈত্র মাসের কথা। ভোরে সূর্য ওঠার পর মুহূর্ত থেকেই যে তাপ ছড়াতে থাকে, বেলা বাড়ার সাথে সাথে সেই তাপ পরিণত হয় তাপদাহে। এমন অবস্থায় বিপাকে সাধারণ খেটে খাওয়া মানুষ। রোদের কারণে দুপুরে রাস্তাঘাট হয়ে যায় ফাঁকা। শ্রমজীবী মানুষ রাজধানীর বুকে খুঁজতে থাকে এক টুকরো ছায়া। অস্বাভাবিক গরম কেড়ে নিয়েছে তাদের রাতের ঘুমটুকু। বস্তির ঘর, ছোট্ট একটা ফ্যান, এটার মধ্যে থাকি গরম করে। সকালবেলা বাইরে হলে রোদ কুলাতে পারি না। আবহাওয়ার এমন বৈরিতার প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের উপরে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ, যাদের বড় অংশই বয়স্ক ও শিশুরা। সিট না পেয়ে অনেকেই ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। অসহ্য গরমে হাসপাতালে আসে আর কি। শরীর ঘামে থেকে বুকে কফ জমে, এতেই ঠান্ডা লেগে যায়। ওনারা লিখে দিয়েছে ঢাকা মেডিকেল বা সরওয়ার দিতে যান, ওখানের অবস্থা তো আরো বিকট। চিকিৎসকরাও স্বীকার করলেন রোগীর বাড়তি চাপের কথা। তীব্র গরমের কারণে কিন্তু আপনার এই যে আউটডোর পেশেন্ট কিন্তু অনেক বাড়ছে, যেমন জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছে বেশিরভাগ। এই সর্দি কাশিতে কিন্তু ব্রঙ্কোলাইটিস হয় বা আপনার কিছুটা অ্যাজমার প্রকোপটা বাড়ে। এদিকে আবহাওয়া অফিসের হিসেবে দিনের তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এ মাসে বৃষ্টি কম হওয়ায় শীতল হচ্ছে না প্রকৃতি। এই ময়েশ্চার বেশি থাকার জন্য আপনার ভ্যাপসা গরমটা অনুভূত হচ্ছে। আগামীকালকে পথে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং যখনই বৃষ্টিপাতটা একটু বেশি হবে তাপমাত্রাটা আপনার কমে আসবে। এমন পরিবেশে শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শিক্ষার্থীদের বেশি করে পানি খাওয়ার ও বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সুতার বাড়তি দামে মহা বিপাকে তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন, সুতার দাম অস্বাভাবিক হারে বাড়লেও রপ্তানিতে বাড়তি দাম পাচ্ছে না তারা। এতে বড়দিনকে কেন্দ্র করে নেওয়া পোশাকের অর্ডার ঠিকভাবে দিতে পারবেন কিনা তারই এখন দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। যদিও সুতা উৎপাদকরা বলছেন, বিশ্ব বাজারে তুলার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এজন্য দেশের অভ্যন্তরে সুতা তৈরির সক্ষমতা বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট। গেল অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,145 কোটি। চলতি অর্থবছরের প্রথম 3 মাসেও প্রবৃদ্ধি বেশ ভালো। তবে সুতার সংকটে তা ধরে রাখা নিয়ে সংশয়ে উদ্যোক্তারা।
একদিকে সুতার বাড়তি দাম, তার উপর বাজারে সুতার স্বল্পতা, সব মিলিয়ে অস্বস্তির চরমে পোশাক রপ্তানিকারকদের। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এর হিসেব বলছে 2020 সালের জুলাই মাসে প্রতি কেজি সুতার দাম ছিল $2.53, যা বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে $4.2, অর্থাৎ বেড়েছে প্রায় 66%। তার উপর সুতার সংকটে সামনের বড়দিনের অর্ডার নিয়ে এখন দুশ্চিন্তায় উদ্যোক্তারা। অনেকগুলো অর্ডার আমাদের আছে, অনেকগুলো কারণে যেগুলো আমাদের ক্রিসমাসের ভিতরে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সংখ্যায় আছি যে সুতার দাম বেড়ে যাওয়াতে আমাদের এই অর্ডারগুলো আগিয়ে নেওয়া এবং সেগুলো ক্রিসমাস উপলক্ষে নেওয়া, এই মুহূর্তে হঠাৎ করে কোনো দাম বাড়লে আমাদের র মেটেরিয়ালস পেতে যদি অসুবিধা হয়, আমরা কিন্তু গার্মেন্টগুলো শিপমেন্ট করতে পারবো। বর্তমানে 500-র অধিক সুতা তৈরির কারখানা রয়েছে বাংলাদেশে। তারপরও পোশাক রপ্তানিকারকদের সুতার জন্য ভরসা করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। প্রতি বছর বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। তা নিয়ে যেমন স্বস্তি রয়েছে, অন্যদিকে অস্বস্তি রয়েছে বাংলাদেশ থেকে খুব কম পরিমাণে মূল্য সংযোজন হওয়াতে। অবশ্য উদ্যোক্তারা বলছেন বাংলাদেশে এই স্পিনিং কারখানা বাড়াতে পারলে মূল্য সংযোজন কয়েক গুণ বাড়ানো সম্ভব। সুতার বাজারের এই অস্থিরতার জন্য বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধিকে দায়ী করছেন সুতা উৎপাদকরা। সরকার বলুক যে চায়নাতে যে সিস্টেমে ফ্যাক্টরি করার সুযোগ দিয়েছে, আমি বাংলাদেশে প্রত্যেকটা উইভিং ফ্যাক্টরি বা যারা গার্মেন্টসে ফিডব্যাক দিবে ফ্যাব্রিক্স, তাদেরকে আমি সেম ফ্যাসিলিটি করে দিব। বিগত বছরগুলিতে আমরা কিন্তু আমাদের সাপ্লাইটা অতিরিক্ত ছিল এবং আমাদের যেটুকু ডিমান্ড ছিল সেই তুলনায় আমাদের সাপ্লাই মিলিয়ে টিলে আমাদের প্রাইস কিন্তু কখনই আমরা লাভ করতে পারিনি। এই বছর কিন্তু প্রাইসটা বাড়ার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলার দাম বেড়েছে, আন্তর্জাতিকভাবে কটনের ব্যবহার 30% বাড়ছে। তবে সংকট যাতে দীর্ঘমেয়াদী না হয় সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ কয়েকটি সংগঠন এক হয়ে কাজ করছে বলেও জানান উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ব্রিটিশ কনজারভেটিভ এমপি স্যার ডেভিড অ্যাবেসের হত্যাকাণ্ডের স্পট পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় শোকাগ্রস্ত প্রধানমন্ত্রী স্যার ডেভিডকে জনমানুষের নেতা বলে আখ্যা দেন। একই মত ব্যক্ত করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীও। এর আগে কনজারভেটিভ সাংসদের হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। জানান ইসলামী চরমপন্থীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে। স্যার ডেভিড শুক্রবার তার নিজ নির্বাচনী এলাকায় ছুরিকাঘাতের শিকার হন। ঘটনার সাথে জড়িত সন্দেহে 25 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আফগানিস্তানের কান্দাহার মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। গেল দিনের এই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। আইএসের বিবৃতিতে বলা হয়, তাদের 2 জন যোদ্ধা মসজিদের নিরাপত্তা রক্ষীদের গুলি করে হত্যা করে, এরপর ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এর আগেও কুন্দুজ শহরের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলার দায়ও স্বীকার করেছিল গোষ্ঠীটি। এদিকে কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া একই পরিবারের 10 জনের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তারা আরও জানিয়েছে, নিহতদের পরিবারের কেউ যদি যুক্তরাষ্ট্রে বসবাস করতে চায় তাহলে তাদের সেই সুবিধাও দেয়া হবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন বিপর্যয় আসতে পারে, জাতিসংঘের এমন সতর্কতা আর বৈশ্বিক ক্ষেত্রে খাদ্যপণ্যের ব্যাপক মূল্য বৃদ্ধির আশঙ্কার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করে বলছে, করোনা মহামারী আর জলবায়ু পরিবর্তন বৈশ্বিক খাদ্য সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। তবে করোনা মহামারী আর জলবায়ু পরিবর্তন হুমকির মুখে ফেলেছে বিশ্ব খাদ্য নিরাপত্তা। দ্য হাঙ্গার প্রজেক্টের তথ্য অনুসারে প্রায় 69 কোটি মানুষ বিশ্বব্যাপী ভয়াবহ দরিদ্রতার সাথে বাস করছে, আর 85 কোটি মানুষ দরিদ্রতার ঝুঁকিতে রয়েছে করোনার কারণে। 13,50,00,000 মানুষ এখনো খাদ্যের অভাবে ধুঁকে মরছে। সম্প্রতি বুর্কিনা ফাসো এবং নাইজেরিয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও সংকটকাল সময় পার করছে। খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে আফগানিস্তান, ইয়েমেন সহ একাধিক দেশ। বর্তমান বিশ্বের প্রায় 9 জনে 1 জন অপুষ্টির শিকার, যার 2/3 এশিয়া মহাদেশে বসবাস। ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান, কেনিয়া সহ অনেক দেশের মানুষ দুর্ভিক্ষের মুখে। মাসের পর মাস বৃষ্টির দেখা নেই, বাজারে খাবারের মূল্য চড়া, সামর্থ্য নেই এক মুঠো খাবার কেনার। আমাদের একমাত্র ভরসা আন্তর্জাতিক সহায়তা।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ ডঙ্গো জানিয়েছেন, করোনা মহামারী বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে আরো কঠিন করে তুলেছে। বিশ্বের মানুষ মহামারী আর জলবায়ু পরিবর্তনের ভয়াল সময় পার করছে। দিন যত যাচ্ছে এমন দুর্যোগ নিরাপদ খাদ্য নিয়ে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন এই সংকট হয়তো বিশ্ব এড়াতে পারবে যদি বিশ্ব নেতারা দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে। মাসুদ রানা, নিউজ 24। ওমান পর্ব দিয়ে আগামীকাল মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। আসরের প্রথম দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ওমান পর্বে ভালো করে আগে সুপার 12 নিশ্চিত করেই বাংলাদেশের প্রথম লক্ষ্য। এরপর ম্যাচ ধরে আগাতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। 2014 ও 2016 সালের মতো এবারও বাছাই পর্ব খেলে সুপার 12-এ যেতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ বি গ্রুপ থেকে খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এবারে ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপ 2021 আসরের ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে হট ফেভারিট ভারত। মালদ্বীপের মালেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। চলতি আসরে 4 ম্যাচে 2 জয় ও 2 ড্রয়ে মোট 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে পা রেখেছে ভারত। নিজেদের সবশেষ ম্যাচে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়েছে ইগোস টি ম্যাচের শিষ্যরা। সাফে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত। অন্যদিকে সাফে প্রথমবারের মতো ফাইনালে টিকিট পেয়েছে নেপাল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও প্রথম শিরোপার দিকে নজর থাকবে তাদেরও। নিউজ 24 সন্ধ্যার সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।